বিছানার চাদর গায়ে পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে এক কিশোরী। চাদরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অন্ধকার রাত টিমটিম করে জ্বলছে, মোমবাতিগুলো পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুগন্ধি ফুল। বারান্দায় ইজি চেয়ারে বসে একের পর এক সিগারেট পোড়াচ্ছে জিয়ান। জিয়ান রেজা চৌধুরী সদ্য পাইলটে জয়েন করেছে। বয়স 28-এর কোঠায় হলেও দেখতে 25 বছরের যুবক। লম্বা চওড়া শরীর, উজ্জ্বল বর্ণের গায়ের রং, ধূসর রাঙা চোখ। কিছু সময় পর উঠে এসে কিশোরীর সামনে বসলো। সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া নয়নার চোখে মুখে ছাড়ল। মোবাইলের টর্চ অন করে বলে, বিয়ে হলে স্বামীর আদর সহ্য করতে হয়, তা জানো না? নয়না চুপ করে আছে, শরীরের অসহ্য ব্যথা। চোখ থেকে টুপ টুপ করে অশ্রু ঝরছে। বয়স কত তোমার, নাম কি? নয়না তবুও চুপ করে আছে, চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছে। জিয়ান রেগে বলে, বোবা নাকি? কি জিজ্ঞেস করেছি উত্তর দাও। নয়না তবুও মুখ থেকে কথা বের করলো না। জিয়ান নয়নার বাহু ধরে বলে, নাম জিজ্ঞেস করেছি তো, উত্তর দাও। নয়না কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সুনয়না। তোমার বোন কোথায়? নীলাঞ্জনা কোথায়? আমি জানি না। আমাকে বিয়ে কেন করলে? কবুল কেন বললে? তোমাকে শোপিসের মতো সাজিয়ে রাখার জন্য বিয়ে করিনি, ভালো না বাসি। আমি প্রাপ্তবয়স্ক পুরুষ, আমার শারীরিক চাহিদা আছে, সেটা তো বউ হিসেবে তোমাকেই পূরণ করতে হবে। কবুল যখন বলেছ তখন তো আর নিস্তার নেই। বলেই নয়নাকে আবার কোলে তুলে নিল। নয়না কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর সহ্য করতে পারবো না। অনেক ব্লাড আসছে, আমার শরীরেও ব্যথা হচ্ছে, প্লিজ ছেড়ে দিন। আর ব্যথা দেবেন না ভাইয়া। বয়স কত? ছেড়ে দিন আমাকে, সত্যি বলছি, আমি মরে যাব। জিয়ান নয়নাকে বেডে রেখে লাইট অন করলো। নয়না আরও ভালো করে নিজের শরীরে চাদর পেঁচিয়ে নিল। এলোমেলো চুল, ফর্সা চেহারাটা লাল হয়ে আছে, চোখে লেপ্টে আছে কাজল, ঠোঁটজোড়া ফুলে উঠেছে। মেয়েটাকে দেখে এবার মায়া হচ্ছে জিয়ানের। জেদের বশে এইটুকু মেয়ের সাথে জোর জবরদস্তি করা উচিত হয়নি। জিয়ান নরম স্বরে বলল, এখনও ব্লাড আসছে? নয়না মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ওয়াশরুমে যাও আর চেঞ্জ করে আসো। নয়না উঠে যেতে হোঁচট খেয়ে পড়ল। জিয়ান নয়নাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসলো। নয়নার শরীরে পানি লাগতেই শরীর জ্বলে উঠল। জিয়ান নয়নাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বাহিরে চলে আসলো। বেডের পাশে বসে নিজের ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সুন্দর হাস্যোজ্জ্বল মুখখানা! কে বলবে এই মেয়েটি তাকে চরমভাবে ঠকিয়েছে? আসলে কি স্বার্থের দুনিয়ায় ভালোবাসা ঠুনকো? এরই মধ্যে শীতে কাঁপতে কাঁপতে জিয়ানের একটু দূরে দাঁড়িয়ে নয়না বলে, আমার প্যাড লাগবে। আমি কি তোমার চাকর? আমাকে কেন বলছো? নয়না জিয়ানের ভয়ে আরো 2 কদম পিছিয়ে যায়, যার ফলে নয়নার কাঁধ থেকে চাদর সরে যায়। ফর্সা কাঁধে লাল তিলটা জলজল করছে। জিয়ান চোখ রাঙিয়ে বলে, তুমি কি ড্রেসও পরতে পারো না? এখন সেটাও আমাকে পরিয়ে দিতে হবে? নয়না চাদর শক্ত করে ধরে বলে, আমার ড্রেস তো বাসায়, তাহলে তুমি এখানে কেন এসছো? নয়না কিছু বলবে তার আগে জিয়ান নয়নার দিকে একটা টি শার্ট আর জিন্স পাড়িয়ে দিয়ে বলে, আজকের মতো ম্যানেজ করো, কাল এক ব্যবস্থা করব। কিন্তু প্যাড? প্যাড দিয়ে কি করবে? নয়না পায়ের নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটছে। বলো পিরিয়ড। প্রথমবার তো, তাই ব্লাড বের হয়েছে, এখন আর বের হবে না। চুপচাপ এগুলো পরে শুয়ে থাকো। নয়না ওয়াশরুমে এসে টি শার্ট পরতেই হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে গেল। 6 ফুট লম্বা চওড়া বডির টি শার্টের ভেতরে নয়না ছানাপোনা। জিন্সটাও পরে 2 হাতে ধরে আবার রুমে আসলো। জিয়া নয়নার দিকে একবার তাকালো, তাকিয়ে কোনো মতে নিজের হাসি চেপে রেখে বলে, বা পাশে শুয়ে পড়ো। নয়না চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মাহফুজা বেগম বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদেই চলেছে। মাহবুব তালুকদার এবার বলে উঠে বসলেন, বেডসাইড সুইচ টিপ দিয়ে লাইট অন করলেন, ধমকে সুরে বললেন, সেই কখন থেকে মরা কান্না করছো, তা মরেছেটাকে? এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল, আর তুমি বলছো কে মরেছে? মাহফুজা, কতবার বলেছি মেয়ের জন্মই হয় পরের ঘরের জন্য, আজ না হয় কাল পাঠাতেই হতো, তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দেবে? আমি যা করেছি এই তালুকদার বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করেছি। আর তাছাড়া ছেলেও ভালো আর বংশীয়, সবসময় তুমি ভালোই করো, তবে সেটা তোমার ভাইয়ের জন্য, নয়তো পরিবারের জন্য। কিন্তু সেই সবে আমার মেয়েটাকে কেন কুরবানি দিলে? আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না। নীলাঞ্জনা একটা ভুল করেছে, তার ভুলের জন্য আমরা শাস্তি দেব, কিন্তু সমাজের মানুষের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কথা উঠুক, সেটা তো হতে দিতে পারি না। নাজিম চৌধুরী যেমন নাম তেমন তার দাপট, তার একমাত্র ছেলে জিয়ান রেজা চৌধুরী। যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তার রাখতো না। বাহ, নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন বলি দিয়ে দিলে? বলি কেন বলছো? মেয়ে আমার ভালো থাকবে। তা তো থাকবেই, এখনো এসএসসির গণ্ডি পেরোতে পারলো না।
সেই মেয়েকে এক প্রাপ্তবয়স্ক পাইলটের গলায় ঝুলিয়ে দিয়ে বলছো মেয়ে আমার ভালো থাকবে। তুমি কি সত্যি সুনয়নার নিজের বাবা? এমন বাবা যেন কোনো মেয়ের না হয়। হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাবা। তুমি মনে রেখো, আমার মেয়ের শরীরে একটু আঁচড় লাগলে আমি কাউকে ছেড়ে দেব না, জেলের ভাত খাওয়াবো। সবাইকে ভুলে যাব কার সাথে আমার কি সম্পর্ক। মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন। রাত বাজে 1:25। এখন কি কল করা ঠিক হবে? 7-5 ভাবতে ভাবতে কল করেই বসলেন নাজিম সাহেবকে। নাজিম সাহেব ভ্রু কুঁচকে কলটা রিসিভ করলেন, গম্ভীর কণ্ঠে বললেন, এখন আর কি বলার বাকি আছে তালুকদার সাহেব? রাগ অভিমানে করাটা স্বাভাবিক, কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা দায়। যেটা বলার জন্য কল করেছেন সোজা সোজা সেই পয়েন্টে আসুন। আমার মেয়েটা নাবালিকা, এখনও তার 18 বছর হতে 2 বছর বাকি। আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যাতে কোনো রকম খারাপ কিছু না করে। নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার সময় মনে ছিল না? এখন নিজের ছেলেকে এসব আমি কোন মুখে বলবো? ভাই, আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখেন। নাজিম সাহেব কল কেটে দিয়ে বলে, নাইস জোকস, একটা 27 বছরের যুবকের বউ কিনা নাবালিকা। মিতা বেগম বললেন, কি বলো? তাহলে যাও ছেলেকে আটকাও, রাগের বশে মেয়েটার সাথে কি না কি করে ফেলবে। তোমার ছেলের রাগ তোমার অবশ্য জানা, কতবার বলেছি এই মেয়েকে বিয়ে করতে হবে না। না করবেই করবে। কি হলো রেজাল্ট? মেয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেল, শেষে কি হলো? তারা আরও একটা মেয়েকে আমাদের গলায় ঝুলিয়ে দিল। এবার যা হওয়ার হোক, তুমি চুপচাপ ঘুমাও। এই সবে বাচ্চা মেয়েটার কি দোষ? ও তো ভিকটিম, সবাই ওর উপরে চাপিয়ে দিল সব। সকালের আলো রুম জুড়ে ছড়িয়ে পড়তে উঠে বসলো জিয়ান। আর মোড়া ভেঙে তাকাতেই দেখে বেডে রক্ত লেগে আছে। নাক মুখ কুঁচকে উঠে পড়ল, ইচ্ছে করছে মেয়েটাকে তেলা পোকার মতো ছুঁড়ে মারতে। নিজের রাগ সংযত করে ডাকতে লাগলো, এই মেয়ে ওঠো, কি হলো, উঠছো না কেন? আম্মু, আমার পিরিয়ড চলছে, ঘুমাতে দাও, ডিস্টার্ব করো না। জিয়ান আর ডাকলো না নয়নাকে, ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। বাসার কারোর সাথে কোনো কথা না বলে বের হয়ে গেল বাহিরে। ফার্মাসিতে এসে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে রইল। বারবার ঘুরে ঘুরে প্যাডের দিকে তাকাচ্ছে, কিন্তু দোকান তো ফাঁকা হচ্ছে না। দূর, আজ কি মান সম্মান এইভাবেই যাবে? আপনার কিছু লাগবে? জি, 1 প্যাকেট প্যাড দিন, সবচেয়ে ভালোটা। লোকটা প্যাড প্যাক করে দিতে দিতে বলে, স্যার নতুন বিয়ে করেছেন বুঝি, তাই নতুন নতুন লজ্জা পাচ্ছেন? আরে স্যার, এসব তো কমন ব্যাপার, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। এর সাথে চকলেট, আইসক্রিম, ফুল কিনে নিয়ে যাবেন, দেখবেন ভাবি আসমানের চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে যাবে। আপনাকে কত টাকা দেব? 120 টাকা। টাকা দিয়ে জিয়ান দ্রুত বের হয়ে আসলো। ইচ্ছে করছিল লোকটার নাক ফাটিয়ে দিতে। বাসায় এসে ঢুকতে মিতা বেগম বললেন, মেয়েটার সাথে ভালো আচরণ করিস, মেয়েটার বয়স কম। বয়স কম? তাহলে বিয়ে দিলে কেন? বাসায় সাজিয়ে রেখে দিত, যে মেয়েকে বিয়ে দিয়েছে সেই মেয়েকে নিয়ে নাটক আমি সহ্য করব না। বিয়ে যেহেতু হয়েছে, বউ তোমারই থাকবে, কেউ নিয়ে যাবে না। কয়েকটা দিন সময় দাও। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি বুঝতে পারছি, তবে দুঃখিত। তোমাদের প্রাপ্তবয়স্ক ছেলে তার বউয়ের সাথে ফুলশয্যা সেরে ফেলেছে। কথা শেষ করার আগে জিয়ানের গালে ঠাস করে একটা চড় পড়ল। জিয়ান রক্তচক্ষু নিয়ে সামনে তাকিয়ে দেখে নাজিম সাহেব। তুমি কি মানুষ আছো? মানুষের তো বোধবুদ্ধি থাকে। নিজেকে মানুষ মনে করলে সুনয়নার সাথে মানুষের মতো বিহেভিয়ার করবে। কবুল বলে বাসায় যখন নিয়ে এসছো, সারা জীবনের জন্য সে তোমার অর্ধাঙ্গিনী। নিজের অর্ধেক অংশ তোমার, তাই সেভাবেই ট্রিট করবে। বাবা মায়ের সামনে কথা বলার ম্যানেজটুকু হারিয়ে ফেলেছো। তোমাকে পড়ালেখা করতে পাঠিয়েছিলাম, প্রেম করতে না। করেছো প্রেম, 1000বার মানা করেছি। এই মেয়ের সাথে তোমার যায় না, তবুও তোমার জেদের কারণে আমরা নত হয়েছি। কী লাভ হলো? সেই তো তোমার সাধের প্রেমিকা তোমাকে ছেড়ে পালিয়ে গেল। বললাম ফিরে আসো, কিন্তু না, তোমার তো বউ লাগবেই। বউ ছাড়া তুমি ফিরবে কেন? তো বউ যখন নিয়ে এসছো তার যত্নও করো। আর হ্যাঁ, এরপর কথা বলার সময় সামনের মানুষটাকে সেটা দেখে ভদ্রতা বজায় রেখে উত্তর দেবে। জিয়ান রাগে টকবক করতে করতে দোতলায় আসলো। দোতলা সিঁড়ির কাছে থাকা ফ্লাওয়ার বক্সটা পা দিয়ে ফেলে ভেঙে ফেললো। ইচ্ছে করছে সুনয়নাকে শেষ করে ফেলতে। রুমে এসে দেখে নয়না ব্লাউজের ফিতা বাঁধার চেষ্টা করছে। চোখটা ফিরিয়ে নিল, কিন্তু বেহায়া নজর আবার সেদিকে পড়ল। ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। পিঠের বেশ খানিকটা জায়গা উন্মুক্ত, সেখানে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা ঘাড়ের উপরে জোড়া তিল দুটো যেন জিয়ানকে চুম্বকের মতো টানছে। কয়েক কদম এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো জিয়ান। জোরে নিঃশ্বাস নিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, শরীর দেখিয়ে জিয়ান রেজা চৌধুরীকে ঘায়েল করা সহজ নয়। তা বয়স কম হলেও পুরুষকে কিভাবে আকৃষ্ট করতে হয় সেটা ভালোই শিখেছ। হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে যায় নয়না। কোনো মতে শাড়ি দিয়ে নিজেকে পেঁচিয়ে নিয়ে বলে, আপনার মধ্যে কি সাধারণ ম্যানার্সটুকুও নেই? রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, এইটুকু বলে ঢোক গিলল নয়না। যদিও চঞ্চল নয়না কাউকে ছেড়ে দেওয়ার পাত্রী না।
কিন্তু এই লোককে দেখলেই কেমন ভয় হয়, নিজেকে তখন সিংহের গুহায় অসহায় বেড়াল মনে হয়। হামারা রুম হামারা মার্জি, অসভ্য মানুষের কাছ থেকে সভ্যতা আশা করাও বোকামি। মুখ ফসকে কথাটা বের হয়ে গেল, সাথে সাথে ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। বুকের ভেতরে কেমন ধুকপুক করছে। নয়না শাড়ি দুই হাতে ধরে কোনো মতে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলেই বিপদ কখন যেন আক্রমণ করে বসে। হুট করে জিয়ান নয়নার সামনে এসে দাঁড়ালো। নয়না দুই কদম পিছিয়ে গেল। জিয়ান দুই কদম এগিয়ে আসলো, ভীত কণ্ঠে বলল, সামনে থেকে সরুন, কি করছেন? জিয়ান হুট করে শাড়ি ভেদ করে নয়নার উন্মুক্ত কোমর আঁকড়ে ধরে নয়নাকে নিজের অনেকটা কাছে নিয়ে আসলো। নয়না চোখ বন্ধ করে নিল। হার্ট এত জোরে বিট করছে, মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে। ভেঙে ভেঙে বলল, প্লিজ ছাড়ুন। অসভ্যতা করা এখনো বাকি বলেই নয়নাকে ঘুরিয়ে নয়নার পিঠ নিজের বুকের সাথে মিশিয়ে নয়নার কাঁধে মাথা রেখে বলে, উফ, বড্ড আদুরে তুমি। বিয়ে যখন হয়েছে বাসরটাও সেরে ফেলি। এত কিউট টেডি বিয়ারের মতো বউকে আদরে আদরে ভরিয়ে দিতে হয়। কে জানে এই বিয়ে কয়দিন টেকে। নয়নার বন্ধ চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হুট করে জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে, তোর মতো মেয়ের দিকে জিয়ান চৌধুরীর নজর তো দূর ফিরেও তাকায় না বলে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে বলে, আগামীকাল রিসেপশনের পরে তোর ছায়াও যেন এই বাড়িতে না পড়ে। হঠাৎ করে এমন হওয়ায় শাড়ি পুরোটা এলোমেলো হয়ে গেল। জিয়ান এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে, টেবিলের উপরে প্যাড রাখা, আমি বের হচ্ছি, তাড়াতাড়ি শাড়ি ঠিক করো। জিয়ান রুম থেকে বের হতেই নয়নার শাড়ি পেঁচাতে লাগলো। না, কোনোভাবেই আগা মাথা মেলাতে পারছে না। ধুর, এসব শাড়ি ফাড়ি আমাকে দিয়ে পরা হবে না। কিন্তু আমি পরবোটা কি? কোনো ড্রেসও তো আনা হয়নি। গালে হাত দিয়ে কতক্ষণ ভাবলো, তারপর নিজের কোরাফাতি বুদ্ধি কাজে লাগিয়ে পরার মতো ড্রেস বানিয়ে নিল। প্যাড হাতে নিয়ে বেশ অবাক হলো। প্যাডের সাথে একটা ব্যাগে কিটক্যাট আর ডেইরি মিল্ক চকলেট দেখে বেশ অবাক হলো নয়না। মনে মনে বলল, লোকটা কি আধ বুড়ো বয়সে চকলেট খায়? এমন রসকসহীন মানুষ চকলেট কি করে খেতে পারে? চকলেট খাবে সুইট কিউট মিষ্টি হৃদয়ের মানুষ। ওয়াশরুম থেকে বের হয়ে বেডে বসে চকলেট খাওয়া শুরু করলো। জিয়ান চলে যেতেই মিতা বেগম বললেন, এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে? একদম চুপ থাকো। এসব কিছুর জন্য একমাত্র দায়ী তুমি। ছেলের দোষ সারাক্ষণ আঁচলের তলায় লুকিয়ে রেখে রেখে বিগড়ে দিয়েছো ছেলেটাকে। বয়স? বাবা মায়ের সামনে বয়স আবার কি? অন্যায় দেখলে কানের নিচে ঠাটিয়ে লাগিয়ে দিলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আর হ্যাঁ, ওই বাড়িতে কল করে বলে দাও কাল এখানে রিসেপশন। সো এখানে এসে যেন কোনো নাটক ক্রিয়েট না করে। এখানকার কেউ তো জানে না এক মেয়ে পালিয়ে গিয়েছে বলে আর এক মেয়েকে ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চৌধুরী পরিবার হাত ছাড়া তো আর করা যায় না। ডার্টি গেম খেলেছে, দোষ তো তোমার, ছেলেরও আছে। সেটাও তো ফল্ট। আমি তখন তোমাকে বললাম আমি দেখে নিচ্ছি রেজাকে। তখন তুমি বললে দয়া করে ভরা আসরে সিন ক্রিয়েট করো না, যা হচ্ছে হতে দাও। জিয়ান রুমের সামনে এসে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। চুপ কর শালা, মেজাজ এমনিতেই খারাপ, আর খারাপ করিস না। নিকোটিনের শেষ টান দিয়ে বলে, করতে পারলাম কই? তাহলে কি করেছিস? এই অবস্থা কি করে হলো? তেমন কিছুই করিনি, টেনে রুমে নিয়ে এসেছি, জবরদস্তি করেছি। পুরোটা কমপ্লিট হওয়ার আগে মেয়েটা বেহুশ। তুই এইটুকু মেয়ের সাথে জবরদস্তি করেছিস? মেয়েটা বাচ্চা ব্রো, রাখ তোর বাচ্চা, 6 মাসের বাচ্চার মা হয়ে যাবে। আসছে বাচ্চা। একটা বাচ্চা মেয়েকে কোন বাবা বিয়ে দেয়? আমার আর ওর বয়সের ডিফারেন্স জেনেই বিয়ে দিয়েছে। জাইন, তুই তো আমার বন্ধু। জাইন না? আমি যে জাইনকে চিনি, সে তো মেয়েদের সম্মান করে, ভদ্র প্রকৃতির একজন আদর্শ পুরুষ। ভদ্রতাকে আমি দাফন করে দিয়ে এসেছি ওই বাড়ির উঠোনে। কি দোষ ছিল আমার? ভালোবেসেছিলাম এইটুকুই। সবার বিরুদ্ধে যেয়ে বিয়ে করে নিজের অর্ধাঙ্গিনী বানাতে চেয়েছিলাম, এটাই ভুল। এখানে সুনয়নার দোষটা কোথায়? সাপের বংশের মানুষ আসবে কোথা থেকে? ওরা সব কটা সাপ। তাই বিষ দাঁত আগে থেকে উপড়ে ফেলবো। ভাগ্যিস পিরিয়ড শুরু হয়েছে, নয়তো আমি ওর এমন হাল করতাম জীবনে অন্য কোনো পুরুষের কথা চিন্তায় আনতে ওর রুহু কেঁপে উঠত। তুই যাচ্ছিস কবে? তোর ছুটি শেষ হচ্ছে কবে? সিগারেট ধরাতে ধরাতে বলে, 5 দিনের ছুটির 3 দিন শেষ, আর বাকি 2 দিন আছে। আচ্ছা লাব্বি কই? ওরে তো আমার বিয়ের দিন থেকে দেখছি না, মোবাইলও সুইচ অফ। লাবিব গ্রামে গেছে। লাবিবের কথা ছাড়, আমার কথা শোন। মেয়েটাকে একটা বছর সময় দে, এবার এসএসসি দেবে, সেটা শেষ করুক। ততদিনে তোর সাথে ওর সম্পর্ক মজবুত হোক। এমন কিছু করিস না মেয়েটার সাথে যাতে তোকে ছেড়ে দিতে বাধ্য হয়। দ্রুত উঠে দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে আসলো নাহিদের রুম থেকে। সোজা বাসায় এসে নিজের রুমে ঢুকলো। খাটের উপর তাকিয়ে দেখে খাটের উপর বসে চকলেট খেতে ব্যস্ত নয়না। শার্টের কলার কাঁধ বেয়ে পরে কাঁধের বেশ খানিকটা স্পষ্ট। ঝাঁঝালো কণ্ঠে ডাকলো, এই মেয়ে। ভয়ে চকলেটের মুখের পাশে লেপটে গেল। হাত পেছনে নিয়ে চকলেট লুকিয়ে রাখলো। তোমার সমস্যা কি? সব সময় নিজের শরীর দেখানোর চেষ্টা কেন করো?
এসব কি পরেছো? শাড়ি কই তোমার? নয়নার বলতে ইচ্ছে করলো, আমার নাম সুনয়না, নট এই মেয়ে। চোখ পিটপিট করে তাকাচ্ছে আর মনে মনে এসবই ভাবছে। কি হলো, উত্তর দাও, শাড়ি কোথায় তোমার? নয়না উঠে এসে দাঁড়িয়ে বলে, এই তো, পুরো শাড়ি পেঁচিয়ে কোমরে গুজে রেখেছে। দাঁড়ানোর ফলে শার্টের হাতার ভেতরে হাত দুটো হারিয়ে গেছে। জিয়ানের এবার রাগ না হাসি আসছে সামনের দিকে ভালো করে তাকিয়ে মনে মনে বলে, আসলেই তো বাচ্চা লাগছে দেখতে। মুখে চকলেট লেপ্টে আছে, শাড়ি এমনভাবে পেঁচিয়ে রেখেছে, 2 কদম হাঁটলেই উষ্টা খেয়ে পড়বে। বুঝলাম না, পুরো পরিবার কি আমার সাথে আবার একটা ধোঁকা করলো? বিয়ের দিন তো জলপাই রঙের লেহেঙ্গা পরা মেয়েটাকে এত বাচ্চা লাগেনি। এই মেয়ে, এদিকে আসো। নয়না বারবার হাতা দুটো উপরের দিকে ওঠানোর চেষ্টা করছে। কয়েকবার চেষ্টা করে মোটামুটি হাত দুটোকে কাবু করতে পেরেছে। শাড়ি একটু উঁচু করে সামনে এগোতে চাইলে বেডের উপর থেকে ধপাস করে পড়ে যেতে নিলে জিয়ান ধরে ফেলে। জিয়ানের গলা জড়িয়ে ধরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নয়না। মনে মনে বলে, হাই আমার রণবীর কাপুর। জিয়ান ঠাস করে নিচে ফেলে দেয়। নয়না জোরে বাবা গো বলে চিৎকার করে ওঠে। আরও চিৎকার দেওয়ার আগে জিয়ান নয়নার মুখ চেপে ধরে। মনে মনে নয়না বলে, তুই একটা ভিলেন, তোকে আমি এমন শিক্ষা দেব, খালি আর একটু সাহসটা আমার বাড়ুক। রুমের মতো বসে না থেকে যাও, মেয়েটার কাছে যাও, খোঁজ নাও মেয়েটার। দেখো তোমার ছেলে তার অবস্থা কি করেছে। দরকার পড়লে ডাক্তারে খবর দেই। ডাক্তার সুলতানা পারভিনকে কল করলে চলে আসবে। নাজিম সাহেবের কথা শেষ করার আগেই নয়নার গলার স্বর কানে আসলো। মিতা বেগম দ্রুত ছুটে আসলেন রুমে। এসে দেখে নয়না নিচে পড়ে আছে, জিয়ান তার খুব কাছে মুখ চেপে রেখেছে। মিতা বেগম জিয়ান বলে ডাক দিতেই জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে আসলো। মিতা বেগম দ্রুত এসে নয়নাকে বুকের সাথে চেপে ধরলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার এই অবস্থা কেন মা? নয়না আর চোখে জিয়ানের দিকে তাকাচ্ছে। রুম থেকে বের হ। জিয়ান সাদা শার্ট নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। মিতা বেগম নয়নাকে ধরে বেডে বসালেন। কোমল স্বরে জিজ্ঞেস করলেন, তুমি শাড়ি পরতে পারো না? নয়না মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। আসো আমি পরিয়ে দেই। বলে নিজের আঁচল দিয়ে নয়নার মুখে লেপ্টে থাকা চকলেট মুছে দিলেন। সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনাচ্ছি। আচ্ছা, সকালে তোমার কেমন নাস্তা পছন্দ? নয়না মিতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল। শাড়ি পরানোর সময় মিতা বেগম নয়নার শরীরের বিভিন্ন চিহ্ন দেখেছেন, যা তার ছেলের বদৌলতে বাচ্চা মেয়েটার শরীরে স্থান পেয়েছে। মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদে না নয়না, শরীর খুব ব্যথা করছে? আমাকে বলো, তোমার কি সমস্যা হচ্ছে? আমি আপনার সাথে থাকবো আন্টি। আচ্ছা ঠিক আছে। তবে জানো তো, বিয়ের পর মেয়েদের একমাত্র ভরসাযোগ্য আশ্রয়স্থল স্বামী। নয়না মিতা বেগমের আঁচল খামচে ধরল। গতকাল রাতে তার সাথে যা হয়েছে, এরপর এই মানুষটার সাথে স্বাভাবিক হতে পারবে কখনো? মিতা বেগম নয়নার ভয় বুঝতে পেরে নয়নাকে বলল, তোমার স্বামী ততটা খারাপ না, যেই রূপটা তুমি দেখছো সেটা তোমার বোনের উপরে রাগ ক্ষোভ থেকে। তবে জানো, তোমাকে ভালোবাসা দিয়ে ওর এই রাগকে মোচন করতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সহযোগিতা করব আদর্শবান স্ত্রী হয়ে উঠতে। এখন বসো, আমি খাবার নিয়ে আসি। মিতা বেগম বলে চলে যেতেই নয়না নীলাঞ্জনার কথাটা মাথায় আসলো। আচ্ছা, নীলাঞ্জনা আপি তো লাবিব নামের একটা ছেলেকে ভালোবাসতো, তাহলে এই তিত করলার সাথে কি সম্পর্ক? নীলাঞ্জনা আপি কি টু টাইমিং করতো? কেন এমনটা করলে আমার সাথে নীলাঞ্জনা আপি, কেন করলে? তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। চোখের পানি মুছে ড্রেসিং টেবিলের উপরে একটা মোবাইল দেখতে পেল। দ্রুত মোবাইলটা হাতে নিয়ে সাইড বাটনে ক্লিক করতেই মোবাইলের স্ক্রিনে দুজন কপত কপতি হাস্যোজ্জ্বল পিক ভেসে উঠল। এটা তো নীলাঞ্জনা আপি আর তিত করলা। দুজনে এতটা ক্লোজ, তার মানে আমি যা ভাবছি তাই। মোবাইলটা হাত থেকে রাখার আগে কেউ ছো মেরে নিয়ে নিল। কর্কশ কণ্ঠে বলে, সাধারণ বোধবুদ্ধি নেই? পারমিশন ছাড়া কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। আপনি নীলাঞ্জনা আপিকে কতদিন ধরে চেনেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। নয়নার দিকে চোখ পড়তে চোখ গেল গলার দিকে, রক্ত জমাট বেঁধে কালো হয়ে থাকা চিহ্নের উপরে। মনে একজনকে রেখে ঘরে কেন আমাকে আনলেন? মলিন কণ্ঠে বলল নয়না, তোমার বয়স কত? পেছন থেকে মিতা বেগম বললেন, 16 বছর। এখন মনে হলো বউয়ের বয়স জানতে হয়, বিয়ের আগে জানতে হয়, বিয়ের পরে না। সরি আম্মু, আমার ভুল হয়েছে, আমি আমার ভুল শুধরে নেব। আজই সুনয়নাকে ওদের বাসায় ফেরত দিয়ে আসবো। লাবিব নীলাঞ্জনার পিঠে চুল সরিয়ে ঘাড়ে আলতো করে চুমু খেলো। কোমরে হাত রেখে নিজের বক্ষে জড়িয়ে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, ভালোবাসি আমার প্রিয়তমা। নীলাঞ্জনা কিছুটা সরে দাঁড়ালো। লাবিব, কতবার বলবো বিয়ের আগে আমার এসব পছন্দ না? আমরা বিয়েটা কবে করছি? করছি না আমরা বিয়ে। ভালোবাসি আমি তোমাকে। কি অদ্ভুত, তোমাকে টাচ করলেই তোমার শরীর জ্বলে ওঠে। তা তো উঠবেই। পাইলট জিয়ান রেজা চৌধুরীকে খুব মিস করছো বুঝি? এতই যখন রেজার জন্য প্রেম উথলে পড়ে, তাহলে আমার সাথে আসলে কেন? রেজাকে বিয়ে করে এখন হানিমুনটা সেরে ফেলতে।
নীলাঞ্জনা ঠাস করে লাবিবের গালে চড় বসিয়ে দেয়। আমার এখন মনে হচ্ছে আসলে আমি ভুল মানুষের জন্য সবাইকে ত্যাগ করেছি। তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তো? আমি তোমাকে কি বলেছি? জাস্ট এতটুকুই তো, শারীরিক সম্পর্কে আমরা বিয়ের পরে জড়াবো পবিত্রভাবে। যেই পুরুষ শরীরের পাগল হয় সে তো কখনো ভালোবাসতে পারে না। তার নেশা শরীর, শরীর পেলে একদিন ঠিক তার নেশা কেটে যায়। আমি আজ এক্ষুনি বাসায় চলে যাব। তোমার সাথে আর এক মুহূর্তও থাকবো না। আমার পরিবার আর আমার যা মান সম্মান যাওয়ার তা তো ধুলোয় মিশেই গেছে। তোমার মতো মানুষের সাথে থেকে নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে পারবো না। লাবিব নীলাঞ্জনার হাত ধরে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কি করব বলো? তোমাকে দেখলে আদর করতে ইচ্ছে করে। ইচ্ছে করে নিজের মতো তোমাকে মিশিয়ে নিতে। আজই আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না লাবিব। আমার মন বলছে তোমার আমার প্রতি কোনো ফিলিংস নেই। এভাবে বলছো? বলছি তো ভুল হয়েছে, এই কান ধরে সরি বলছি। প্লিজ এবারের মতো সরি অ্যাকসেপ্ট করো ময়না পাখি। করতে পারি এক শর্তে। কি শর্ত বলো ময়না পাখি? তোমার জন্য এই অধমের জানও হাজির। কথা দাও আমাদের মাঝে কখনো তুমি জিয়ানকে টেনে আনবে না। আমি যদি ওকে সত্যিই ভালোবাসতাম তাহলে ওরে ছেড়ে তোমার কাছে আসতাম। জিয়ান আমার স্কুল লাইফের ভালোবাসা। তখন আমি নেহাত বাচ্চা ছিলাম, আবেগে ভেসেছি। তোমার সাথে পরিচয় হওয়ার পর আমি অনুভব করেছি, হ্যাঁ এটাই ভালোবাসা। লাভ ইউ আমার ব্যক্তিগত ময়না পাখি। এবার যাও বিয়ের আয়োজন করো। তুমি নাস্তা করে রেডি হও, আমি কাজে নিয়ে আসছি। অপেক্ষায় রইলাম প্রেমিকা থেকে প্রিয়তমা স্ত্রী হওয়ার। আম্মু আমি সত্যিই দুঃখিত, সুনয়নার বয়সটা যে এত কম আমি বুঝতে পারিনি। যাই হোক আমি ভুল শুধরে নেব। তোমার কি বিয়েটাকে ছেলে খেলা মনে হয় জিয়ান? বিয়ে হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন। এটা তোমার কিনে আনা কোনো শোপিস না। ভালো লাগলো কিনে আনলে, ভালো লাগলো না ছুঁড়ে ফেলে দিলে। তুমি যথেষ্ট ম্যাচিওর, তাই নিজের জ্ঞান কাজে লাগাও। বোকাদের মতো কাজকর্ম করার কোনো মানে নেই। নয়না তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। যাওয়ার সময় জিয়ানকে বলে গেল, আমি যাব আর আসবো, ওর সাথে কোনো রকম মিসবিহেভিয়ার করবি না। নয়না বেডের এক কোনায় বসে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা দেখতে লাগলো। বাপ রে, রুমের ফার্নিচার থেকে শুরু করে রুমের দেয়ালের রং পর্দা সব সাদা। এত শুভ্রতায় জড়ানো মানুষ এমন খারাপ হয়? এই মেয়ে শোন, প্রথমত আমার নাম সুনয়না, নট এই মেয়ে। তুমি না বাচ্চা? বাচ্চা কাকে বলে জানেন? মন চাইলেই আপনি যার গাল টেনে দিতে পারেন, কোলে নিতে পারবেন তাকে। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? পুরো 33 কেজি ওজন আমার, আর বয়স 16। সো বাচ্চা আর এই মেয়ে দুটোর কোনোটাই আমার সাথে যায় না। তার মানে তুমি ইচড়ে পাকা। আপনি যাই বোঝাতে চান আমি বুঝবো না, কারণ আপনি জিলাপির প্যাচের চেয়েও কঠিন প্যাঁচানো। আর ভাববেন না আমি ভীতু, আমার কিন্তু অনেক সাহস। জানেন আমার ক্লাসে রাফির নাক ফাটিয়ে দিয়েছিলাম এক ঘুষিতে। আপনি বড় তাই কিছু বলিনি। কাল রাতে যা করেছেন আপনার নামে মামলা করা উচিত। মামলা হলে পরে দেখা নেব থানায়। উফস, আমি তো ভীষণ ভয় পেয়েছি। আপনার মুখে গান মানায় না, আপনার মুখে করলার মতো তেতো কথা মানায়। এই আপনাকে আন্টি ছোটবেলায় মুখে মধু দেয়নি? তুমি তো বড্ড বেশি কথা বলো। তোমাকে আজই আমি বাসায় দিয়ে আসবো। বয়সের চেয়ে কথা বেশি শিখেছো পিচ্ছি কোথাকার। একদম পিচ্ছি বলবেন না জিয়ান হুট করে নয়নাকে কোলে তুলে নিল। এ ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করব। নয়নার গালে পরপর দুটো চুমু খেলো, এরপর বেডে বসিয়ে দিয়ে বলে, বাচ্চাদের এইভাবেই কোলে নিয়ে আদর করতে হয়। মনে মনে নয়না বলে, নেহাত 6 তলা বিল্ডিংয়ের মতো দেহ আর লম্বা, নয়তো আমি বোঝাতাম আমাকে নিয়ে মজা করার শাস্তি কত কঠিন। জিয়া নয়নার সামনে বসলো, প্রথমবার নয়নার দিকে নজর দিল। ভালোভাবে লক্ষ্য করলো হলদে ফর্সা গায়ের বরণ, পিঙ্কস পিঙ্কস একজোড়া ঠোঁট, হরিণের মতো টানা টানা একজোড়া চোখ, চেহারা জুড়ে অদ্ভুত সরলতা। হঠাৎ কপালের ডান পাশে চোখ পড়তেই জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। ঠিক নীলাঞ্জনের কপালের ডান পাশে যেখানে তিল, নয়নারও সেম। আপনি রেগে যাচ্ছেন কেন? আমার ভয় করছে। জিয়ান হুট করেই নয়নার চুলগুলো মুট করে ধরল। তোদের মতো মেয়েদের আমার চেনা আছে, এই রূপের জালে আমাদের মতো ছেলেদের জীবন ধ্বংস করে দিস। তোদের এমন অবস্থা করা উচিত যাতে আর কোনো ছেলের জীবন নষ্ট না হয়। ভালোবাসাকে তোদের কাছে খেলনা মনে হয়? নয়না ব্যথায় কুঁকড়ে উঠল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুকণা। ব্যথাতুর কণ্ঠে অনুনয়ের সুরে বলল, প্লিজ ছাড়ুন, আমার লাগছে। মিতা বেগম রুমে এসে এই দৃশ্য দেখে চিৎকার করে বলে, জিয়ান এসব কি হচ্ছে? মানা করেছিলাম তো ওর সাথে মিসবিহেভ করতে। হাতে থাকা খাবারের ট্রেটা টেবিলের উপরে রেখে নয়নাকে আগলে নিলেন বুকে। জিয়ান ততক্ষণে রুম ছেড়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। দাঁড়াও। মিতা বেগমের কণ্ঠ শুনে স্থির হলো জিয়ানের পা। আম্মু প্লিজ, এখন এই মুহূর্তে আমার কোনো রকম জ্ঞানের বাণী শোনার মতো মানসিকতা বা ধৈর্য কোনোটাই নেই। আমাকে একটু একা থাকতে দাও। তোমার মেজাজ নিয়ে ডিপ ফ্রিজে রেখে আসো। আজ তুমি যেটা করলে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোমার মতো সন্তান আমি গর্ভে ধারণ করেছি। এইটুকু একটা মেয়ে, তুমি ওর উপরে শারীরিক মানসিক টর্চার করেই যাচ্ছ।
তোমার প্রেমিকা তোমাকে ধোকা দিয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেছে। তাতে এই নিষ্পাপ মেয়েটার কি দোষ? আর কোন মেয়ে এমন মেজাজ সহ্য করবে? মেয়েটা ঠিক ডিসিশন নিয়েছে তোমাকে ছাড়ার। আর হ্যাঁ, মনে রেখো, ও আজ থেকে আমার মেয়ের মতো। জীবনে দ্বিতীয়বার ওর গায়ে আঘাত করার কথা চিন্তা করলেও তোমার মতো ছেলেকে অস্বীকার করতে আমি দুইবার ভাববো না। জিহান বাইরে এসে সোজা চিলেকোঠায় চলে আসলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। আচ্ছা, ছেলে মানুষের হৃদয় ভেঙে গুঁড়িয়ে গেলেও কি তাদের কান্না করা মানা? আমি কি দোষ করেছিলাম? শুধুমাত্র নীলাঞ্জনাকে ভালোবাসতাম। আমি তোমাকে কিভাবে বোঝাবো আম্মু? নীলাঞ্জনাকে আমি খোলসের আড়ালে থাকা মুক্তের মতো যত্নে রেখেছিলাম। নিজে শত আঘাত সহ্য করলেও কখনো ওর শরীরে সামান্য আঁচড়ও আসতে দেইনি। কেউ কেন বোঝে না ছেলেদেরও হৃদয় আছে? তাদের হৃদয়ে রক্তক্ষরণ কেউ কেন দেখতে পায় না? তারাও পুরো বিরহের অনলে সেই দগ্ধ হৃদয়ের আর্তনাদ কারো হৃদয় স্পর্শ করে না কেন? কেন? তুমি ভুল ছিলে না, তুমি ছিলে সদ্য ফোটা সুভাষিত ফুল, যার ঘ্রাণের মাদকতা আমাকে নিঃস্ব করে দিয়েছে। রাত তখন প্রায় 1টা, ছুঁই ছুঁই। জিয়ান পা টিপে টিপে রুমে আসলো। বেডের উপরে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে এক কিশোরী। শাড়ি সরে যেয়ে কিশোরীর উন্মুক্ত হয়ে আছে শরীরের বেশ খানিকটা অংশ। আলতো হাতে কোলে তুলে নিল ঘুমন্ত কিশোরীকে। চুপি শাড়ির সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো। গাড়ির সামনের সিটে নয়নাকে বসিয়ে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে দিল শরীরে। হঠাৎ ঘুমন্ত রমণী হাত ধরে বসলো। জিয়ান খানিকটা ভয় পেল। কিছু সময় সেইভাবেই রইল। বুঝতে পারল ঘুম এখনো ভাঙেনি।